হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর গোলক কোর্সে দেখি 12তে গোলক চ্যাপ্টারটা করব। তো চ্যাপ্টার করার আগে আমরা কিছুটা দেখে নিই গোলক কি এবং গোলকের কিছু সূত্রাবলী, মানে যেগুলো ছাড়া অঙ্কটা হবে না। ঠিক আছে? তো প্রথমে গোলক কি, দেখো তোমরা ক্লাস 9-এ করেছো বৃত্ত। তো বৃত্তের হচ্ছে একটা 2 ডাইমেনশনাল ফিগার, একটা সামতলিক চিত্র। সেটা যদি 3 ডাইমেনশনাল ফিগার ভাবি আমরা, যদি করা যায়, সেটাই হচ্ছে গোলক। এবার গোলক আমরা চারপাশে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আছে, এবং আমরা ধরো যে ফুটবল খেলি বা ক্রিকেট বল, এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা গোলকের উদাহরণ। তো আমরা এখানে একটা গোলক আঁকি এবং গোলকের সম্পূর্ণ ডিটেলসটা আমরা এখান থেকে বুঝে নেব। তো এটা ধরো একটা গোলক। এটা একটা গোলক। গোলকের কি থাকে? গোলকের থাকে হচ্ছে এইটা ব্যাসার্ধ। এটা কি? ব্যাসার্ধ। তাহলে ব্যাস কোনটা? অবশ্যই এর সাথে যদি আরেকটা ব্যাসার্ধ যুক্ত করে দাও, তাহলে দুটো ব্যাস মিলে কি হয়, দুটো ব্যাসার্ধ মিলে কি হয়, একটা ব্যাস হয়। তাহলে এইটা আর, তাহলে এটাও যদি আর হয় এই পোর্শনটা, তো দুটো আর মানে 2r। তাহলে আমরা বলতে পারি যদি ব্যাসার্ধ সমান সমান আর হয়, তাহলে ব্যাস মানে কি? ব্যাস মানে দুটো ব্যাসার্ধের যোগফল সমান সমান আর প্লাস আর সমান সমান 2r। ঠিক আছে? আচ্ছা, আমরা মেনলি করব ব্যাসার্ধ নিয়েই সব অঙ্ক হবে। তো আমি ওই জন্য শুধু একটা ব্যাসার্ধই রাখছি, ব্যাসার্ধ দিয়ে অঙ্কগুলো করব। আচ্ছা, তাহলে যদি আমরা বলি গোলকের সমগ্রতল বা বক্রতল, মানে গোলকের সমগ্রতল আর বক্রতল বলতে আমরা কি বুঝি? গোলকের সমগ্রতল বক্রতল বলতে বোঝায় যে গোলকটার বাইরের চারদিকটা, ধরো একটা ফুটবল আছে, তাহলে ফুটবলটার বাইরের চারদিক বা ফুটবলটা যে পরিমাণ চামড়া দিয়ে তৈরি, বা ফুটবলটা চারদিকে যদি একটা রং করতে হয়, চারদিকটা, সেই গোটা চারপাশটাকে বলা হয় বক্রতল বা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো সেটা ক্ষেত্রে আমরা সূত্রটা দেখে নিই। তাহলে আমরা যদি ব্যাসার্ধ আর ব্যাসটা এখান থেকে ইরেজ করে দিই, তাহলে সূত্রগুলো তোমাদের তাহলে এক জায়গায় লিখতে সুবিধা হবে। তাহলে 1 নম্বর, গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। ফর্মুলা হচ্ছে 4πr²। কি হলো? 4πr²। একক স্কোয়ার সবসময় মাথায় রাখবে, যা একক থাকবে সেই এককের স্কোয়ার দেবে বা বর্গ একক লিখবে, কেন আমরা জানি ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক বা স্কোয়ার একক হয়। এটা হলো গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। এবার যদি আমরা গোলকটার আয়তন বার করি, গোলকের আয়তন মানে কি? সেই গোলকটা কি পরিমাণ লোহা, বা ধরো যদি লোহার বল থাকে, বা কি পরিমাণ বস্তু, ওই যে গোলকটা আছে সেটা কি পরিমাণ নিরেট জিনিস দিয়ে তৈরি, তার আয়তন, সেটাই হচ্ছে ওর আয়তন। ঠিক আছে? মানে গোলকটা যে পরিমাণ জিনিস দিয়ে তৈরি বা বস্তু দিয়ে তৈরি, ওর মধ্যে যে পরিমাণ জিনিসটা আছে, একটা লোহার বলের মধ্যে কতটা পরিমাণ লোহা আছে, সেটাই হচ্ছে তার আয়তন। তাহলে লিখি গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr³। কি দেবো? একক। এখানে একক হয়ে যাবে ঘন একক বা এককের কিউব, কেন আয়তনের ক্ষেত্রে ঘন একক বা একক কিউব হয়। তাহলে আমরা এখন কি শিখলাম? গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে গোলকের বাইরের চারদিকটা, আর গোলকের আয়তন মানে একটা সেই গোলক কি পরিমাণ সেই বস্তু দিয়ে তৈরি, যেটা দিয়ে তৈরি হোক, সেটা নির্ণয় করতে হলে গোলকের আয়তন আমরা নেব। এরপরে চলে আসি, যদি ধরো এটা তো আমরা একটা পূর্ণ গোলক করছিলাম, এবার যদি একটা গোলক অর্ধেক হয়ে যায়, তাহলে অর্ধেক হয়ে যায়, তাহলে আমরা কি করবো? এই গোলকটাকে আমরা অর্ধেক করে দিতে পারি। তাহলে এই অর্ধ গোলকের
বোঝাচ্ছি, এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা কি বোঝাচ্ছে? ব্যাসার্ধ আর ধরে নিলাম। আচ্ছা, এবার অর্ধগোলকটা কি? অর্ধগোলক কিছুই না, একটা গোলককে, একটা গোলক ছিল, বল ছিল, বলকে তোমরা এরকম করে কেটে নিলে। তো বলকে যদি এরকম করে কেটে নেওয়া হয় তাহলে কি হবে? যদি নিরেট হয়, বলটা যদি নিরেট হয়, একটা লোহার বল একদম নিরেট, তাহলে ওর তো এখানটা একটা গোল হবে। গোল মানে কি? বৃত্ত হবে। যদি একটা এরকম লোহার বল ছিল, তাকে আমরা কেটে নিলাম, তাহলে উপর পোর্শনটা কি হবে? একটা বৃত্ত হবে। আর ওর তো এই বাইরের পোর্শনটা আছেই। তাহলে আমরা কি হবে, যদি এরকম দুটো থাকে, মানে বলা যায় এক, মানে মুখ, একটাই মুখ, যে মুখ বন্ধ, বা ধরো কি বলে, অর্ধগোলকের বা একটা মুখ, এক মুখ বন্ধ, হ্যাঁ, অর্ধগোলকের এক মুখ বন্ধের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে কি হবে? এক মুখ বন্ধ, এক মুখ বন্ধ অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? আমাদের পূর্ণগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? পূর্ণগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। তার অর্ধেক কি হবে? অবশ্যই 2πr² হবে, 2πr²। এবার কি বললাম, যদি মুখটা বন্ধ থাকে, এক মুখ বন্ধ থাকে, তাহলে সেখানে কি থাকছে? আরেকটা আমাদের বৃত্তাকার পোর্শন চলে আসছে। তো সেই বৃত্তের আমাদের ক্ষেত্রফলের সূত্র কি ছিল বলো? πr²। তাহলে এখানটা কি হয়ে যাবে? πr² যদি যোগ করে দিই তাহলে হয়ে গেল 3πr²। এবার যদি এক মুখ বন্ধ না হয়, যদি বলে শুধু, মানে একটা আমরা যে বাটিতে খাই দুপুরে, দুপুরে বলো বা যখন খুশি আর কি, যে বাটিতে আমরা খাওয়া দাওয়া করি, সেটা কি অর্ধগোলাকৃতি হয়? তো বাটির কখনো একটা মুখ বন্ধ থাকে? নিশ্চয়ই থাকে না, তাহলে তো সেটাতে তরকারি বা কিছু দেওয়াই যাবে না। যদি বলে বাটি বা এরকম এক মুখ খোলা, তাহলে সে এক মুখ খোলা অর্ধবৃত্ত, অর্ধ গোলাকাকৃতি সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এক মুখ খোলা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? তখন আর এই πr² আসবে না, শুধু 2πr² হয়ে যাবে। আর কি থাকছে? যদি অর্ধগোলকের আয়তন বলে, তাহলে অর্ধগোলকের আয়তন কি? কিছুই না, যা যেটা ছিল পূর্ণগোলক, সেই পূর্ণগোলককে যদি আমরা কেটে দিই, পূর্ণগোলককে কেটে দিলে কি হবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তনের সূত্র কি হবে? এখানে কি ছিল? 4/3πr³। এর অর্ধেক কি হবে? এর অর্ধেক হবে 2/3πr³। একক কি হয়? একক হয়ে যাবে, এককের কিউব বা ঘন একক, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে এগুলো হয়ে যাবে একক স্কোয়ার বা বর্গ একক। এই হচ্ছে আমাদের গোলকের পুরোটার তোমার সূত্র। এই সূত্র দিয়ে আমরা 12 নম্বর কোষে দেখি চ্যাপ্টারটা সম্পূর্ণ করব। তাই আবার প্রথম থেকে বলে দিই, গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। ঠিক ওর যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে কি হবে? এক মুখ খোলার ক্ষেত্রে হবে 2πr²। যদি তোমার এক মুখ বন্ধ হয়, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রে হবে 3πr²। আবার গোলকের আয়তন, পূর্ণ গোলকের আয়তন কি? 4/3πr³। আর তাকে অর্ধেক করে দিলে হবে অর্ধগোলকের আয়তন 2/3πr³। ব্যাস, এই হচ্ছে সূত্র। এরপরে আমরা চ্যাপ্টারে ঢুকবো। কোষে দেখি 12 1 নম্বর অঙ্কটা পড়ো। কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তো আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। সেখানে আমাদের ব্যাসার্ধ বলা আছে, সেটার মান বসিয়ে দিলে, অঙ্কটা আর বলা আছে, আর এর মান বসিয়ে দিলে হয়ে যাবে। চলো অঙ্কটা দেখি, খুবই সোজা অঙ্ক। এবার একটা গোলকের ছবি এঁকে নিই। এটা হচ্ছে ব্যাসার্ধ বলেছে 10.5 সেমি, তাই তো? আচ্ছা, তাহলে লিখি 1 নম্বরে যে গোলকটির কি বলে? ব্যাসার্ধ বলেছে। ব্যাসার্ধটা লিখি। ব্যাসার্ধ, যখন ব্যাসার্ধ বলা থাকবে তাহলে আর বলাই আছে ডাইরেক্ট, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 10.5 সেমি। তো
এটার তলে আর লিখে দিই, আর যখন ব্যাস বলা থাকবে তো জানোই তার অর্ধেক করে দিতে হয়, পরের অঙ্কগুলোতে আমরা দেখতে পাবো। আচ্ছা, তো এবার গোলকটির সমগ্র তলে, অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র বলো? 4 পাই আর স্কোয়ার। তো 4 পাই আর স্কোয়ার, প্রথম অঙ্ক করছি তো আমরা সূত্রটা লিখে করব, পরের থেকে সূত্র লেখার দরকার নেই, ডাইরেক্ট মান বসিয়ে আর এর মান বসিয়ে দেবে। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু আর কত, এই যে আর, এই যে আর 10.5, তাহলে 10.5 তার স্কোয়ার। তাহলে এটা কি হবে? সেন্টিমিটার স্কোয়ার, অবশ্যই একক দেবে বা বর্গ সেমি। এবার কাটাকুটি করি, 4 ইন্টু 22/7 ইন্টু 10.5, তাহলে 10.5 ইন্টু 10.5, কাটাকুটি করি 7 দিয়ে যদি একে কাটি কত হয়, আর যদি তোমাদের অসুবিধা হয় একটা দশমিক তুলেই দাও, দশমিক তুলে এখানে 10 হয়ে গেল, 7 দিয়ে কাটলে 7 15 105। তাহলে উপরে আমাদের কত থাকবে যদি আমরা এটা গুণ করি, এটা যদি গুণ করে দেখি যে তোমার 4 ইন্টু 22, এটা 1.5 হয়ে গেল, 1.5 ইন্টু 10.5, তাহলে বেরোবে 1386। ঠিক আছে, তো 1386 সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার। অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল 1386 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে কত 17 টাকা 50 পয়সা বা 17.50 টাকা হিসাবে 431.20 টাকা বা 431 টাকা 20 পয়সা লেগেছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমাদের এখানে ব্যাসের দৈর্ঘ্য জানতে চাইছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? প্রথমে এখান থেকে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। কি করে ক্ষেত্রফল পাবো? দেখো, বলছে একটা চামড়ার বল আছে, ফুটবল আছে, তো ফুটবলটা, ফুটবল আমি এঁকে নিই, এটা হচ্ছে ফুটবল। তো এবার এই ফুটবলটার চারদিকে, ফুটবলের ভেতরে তো কিছু থাকে না, তো ফুটবলের বাইরেটা, তো বাইরেটার যে চামড়াটা, সেই চামড়াটা তৈরি করতে গিয়ে বা চামড়াটাতে কতটা টাকা খরচ হয়েছে বলছে প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা হিসাবে টোটাল খরচ হয়েছে 431 টাকা 20 পয়সা। তাহলে আমরা যদি বলি যে 1 বর্গ সেমি 17 টাকা 50 পয়সা খরচ হয়েছে, লিখি 2 নম্বর অঙ্ক, 17 টাকা 50 পয়সা খরচ হয় সমান সমান 1 সেন্টিমিটার স্কোয়ারে। ওকে, আচ্ছা, তাহলে 1 টাকা কততে খরচ হয়? 1 টাকা খরচ হয় সমান সমান 1/17.50 সেন্টিমিটার স্কোয়ারে, আর 431 টাকা 20 পয়সা, তাই তো? হ্যাঁ, 431 টাকা 20 পয়সা খরচ হয় সমান সমান 431.20 বাই 17.50। এই 0 কেটে দিলাম, দশমিক 1 ঘর 1 ঘর তুলে দিলাম, যেহেতু প্রত্যেকটারই শেষের ঘরে 1 ঘর আগে দশমিক ছিল। তাহলে এবার যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি করে 24.64 সেমি স্কোয়ার, তাহলে এটা কি বেরালো? এটা বেরালো 431 টাকা 20 পয়সা খরচ হয়েছে এত সেমি স্কোয়ার, মানে টোটাল বলটা সমগ্র তলের ক্ষেত্রফল বেরালো 431 টাকা 20 পয়সা দিয়ে। তো এই গোটা বলটার যে চামড়াটা তৈরি হচ্ছে সেই চামড়াটার ক্ষেত্রফল কত? 24.64, মানে গোটা বলটার সমগ্র তলের ক্ষেত্রফলই হচ্ছে এই 24.64।
এটা বার করে নিলাম, কেন যেহেতু গোটা বলটাতে আমার 431 টাকা 20 পয়সা লেগেছে, তো 431 টাকা 20 পয়সা কতটাতে লেগেছে? 24.64 সেমি স্কোয়ারে। আচ্ছা, এবার কি বলেছে? বলেছে যে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে ধরে নিতে হবে আমাদেরকে, কেন বলেছি অঙ্ক সবসময় কি দিয়ে হয়? অঙ্ক সবসময় হয় ব্যাসার্ধ দিয়ে। তাহলে আর আর সেমি, ধরি বলটির ব্যাসার্ধ সমান আর সেমি, অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? সূত্র কি? 4πr²। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু r²। আর মানে যে আর স্কোয়ার বসে গেল, যেহেতু আর এর মান আমরা জানি না তাই এটা এভাবেই বসাতে হবে। 4πr², পায়ের মান 22/7 আমরা ডাইরেক্ট লিখলাম। আমি আর সূত্র বসাচ্ছি না, প্রথম অঙ্কে আমি বলে দিয়েছি সূত্র ডাইরেক্ট এভাবে বসালেই হবে। আচ্ছা, এটা বেরালো সেন্টিমিটার স্কোয়ার। এবার প্রশ্নানুসারে তাহলে এটা হচ্ছে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², 4 ইন্টু 22/7 ইন্টু r²। আবার এটাও সমগ্র তলের ক্ষেত্রফল 24.64 সেমি স্কোয়ার। তাহলে প্রশ্নানুসারে দুটো সমান, অতএব প্রশ্নানুসারে যেটা বার করবো সেটা আগে লিখতে হয়। আমি আর এর মান বার করতে, তাহলে এটা আগে লিখি। 4 ইন্টু 22/7 ইন্টু r² সমান 24.64 হলো। আচ্ছা, বা কি করব? সবাইকে ওইদিকে নিয়ে চলে যাবো, কারণ আমাকে আর এর মান চাই। তাহলে কি হবে? r² সমান কোনাকুনি গুণ হয় 24.64 ইন্টু 7, নিচে কি হবে? 4 ইন্টু 22, 4 ইন্টু 22 হলো। আচ্ছা, এবার কি করব? আমরা দশমিক তুলে দিই। দশমিক তুলে দিয়ে নিচে কি গুণ হয়ে গেল? আরো দুটো শূন্য, কেন? 2 ঘর দশমিক তুললাম আমরা। আচ্ছা, তাহলে 28 উপরে থাকলো, নিচে থাকলো 7/100। তাহলে 28কে কিভাবে ভাঙা যায়? 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7, এটা 28 আর এটা হচ্ছে এই 7টা, আর নিচে 10 ইন্টু 10। কেন করলাম? এখানে r² আছে, তাহলে আমাকে রুট ওভার করতে হবে। তাহলে r সমান বলতে পারি এটা, অতএব রুটে ভাঙছি বা আর, অতএব r সমান কত বেরাবে? একটা 2, একটা 7, নিচে 10 সমান 1.14/10 সমান 1.4। এবার অতএব r সমান বেরিয়ে গেছে 1.4। অতএব ব্যাস বা কি বলে তোমার 2r, r সমান 1.4 সেমি। অতএব ব্যাস সমান কি? ব্যাসার্ধের আরটা হচ্ছে ব্যাসার্ধ, তার ডবল ব্যাস সমান 2 ইন্টু r সমান 2 ইন্টু 1.4 সমান 2.8 সেমি। অতএব আর যেহেতু আমরা কি ধরেছিলাম? ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে আর ব্যাসার্ধ বেরিয়ে গেছে 1.4 সেন্টিমিটার, ব্যাস সমান 2.8 সেন্টিমিটার। ওকে, 3 নম্বর অঙ্কটা খুব সোজা, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, নিজেরাই পারবে, বলে দিচ্ছি শুধু, কিছুই না। স্কুলে শর্টপাট এই নামটার সাথে হয়তো তোমরা পরিচিত নও, কিছুই না, এটা লোহার ঘন বল থাকে শর্টপাট খেলার জন্য, যে বলটি ব্যবহার করা হয়। তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 7 সেন্টিমিটার, এখানে ব্যাস বলে দিয়েছে, তাহলে তোমাদের ব্যাসার্ধ বার করতে হবে, 7/2 হয়ে যাবে। সেখানে কত ঘন সেমি লোহা আছে, তাহলে কি করতে হবে? লোহার কত ঘন সেমি বা আয়তন, সূত্র 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই মানে 22/7, আর সেখানে আর কিউব। আমি দেখা একটু তোমাদের জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। আর সমান 7/2, অতএব 4/3 ইন্টু পাই আর কিউব মানে 7/2
কিউব। এটা হচ্ছে অঙ্কটা, যে কতটা লোহা আছে, ঘন সেমি লোহার পরিমাণ, লোহার পরিমাণ। ঠিক আছে, এটা সেমি কিউব। সেন্টিমিটারে আছে তো সব, সেন্টিমিটার, ব্যাস ক্যালকুলেশন করবে, যেটা অ্যান্সার বেরোবে সেটাই। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটাও সোজা, বাট এটা একটু ফিজিক্যাল সায়েন্স রিলেটেড, আর এই নলেজটা তোমাদের থাকা উচিত কিভাবে এই অঙ্কটা হয়। অনেকে জানো, তাও বলে দিচ্ছি। কি বলছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে, তাহলে একটা নিরেট গোলক আছে, তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 28 সেন্টিমিটার। তাহলে একটা নিরেট গোলক, ধরে নাও ওই গোলকটাই আছে, নিরেট গোলক, আর এটা ইরেজ করলাম না, তো ওর ব্যাস বলে দিয়েছে কত, নিরেট গোলকের ব্যাস লিখি, নিরেট গোলকের ব্যাস কত বলে দিয়েছে, সমান 28, তাই তো, 28 সেমি। অতএব নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ সমান 28/2 সমান 14 সেমি। তাহলে ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধতে আমরা কি লিখবো, 14 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 14 সেন্টিমিটার। এবার কি বলেছে, যে এই গোলকটিকে, এই যে গোলকটা আছে, এটাকে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তার আয়তন নির্ণয় করো। তাহলে আমরা পড়েছিলাম যে কোনো ঘনবস্তু কোনো তরলে যখন নিমজ্জিত হয়, তখন সে কতটা পরিমাণ তরল অপসারিত করবে, সে তার নিজের আয়তনের সমপরিমাণ তরল অপসারিত করবে, তাই তো। তাহলে এখানেও গোলকটি তার নিজের আয়তন যতটা, সেই আয়তনের পরিমাণ জলটাই অপসারিত করবে। তাহলে কি বলেছে, কোথায় গেল, যে নিমজ্জিত যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তাহলে এর আয়তন বার করলেই আমাদের যতটা জল বেরিয়েছে, কেন এর যা আয়তন, সেই পরিমাণ আয়তন জলই এ অপসারিত করবে জলে ডোবার সময়। তাহলে আমরা লিখি যে ঘন বস্তু কর্তৃক অপসারিত জল এর পরিমাণ মানেই হচ্ছে সমান কি আছে, এটা গোলকটির আয়তন। এখানে ঘনবস্তুটাকে গোলক, তাহলে গোলকটি কর্তৃক বা ঘনবস্তু কর্তৃক যে পরিমাণ জল অপসারিত হয়েছে সেটাই গোলকের আয়তন। তাহলে গোলকটির আয়তন আমরা বার করি, সূত্র কি, 4/3 ইন্টু পাই আর কিউব, মানে 22/7 আর কিউব, আর মানে কত, 14, 14 এর কিউব হলো। ঘন সেমি কিউব 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ব্যাস। এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে কত বেরোবে আমাদের, 7×2 = 14, 3449/6/3। এটা গুণ করে বেরাবে, এটা করে বেরাবে হচ্ছে 11498/2 হয়ে গেল এই অঙ্কটা। এটা হচ্ছে যতটা পরিমাণ জল বেরিয়েছে সেটার আয়তন, সেন্টিমিটার কিউব দিয়ে দেবে। ঘন সেমি অবশ্যই, একক তো ছাড়া দেওয়া যাবে না, ঘন সেমি অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো 5 নম্বর অঙ্কটা দেখো, বলছে একটি গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি আর 21 সেমি। এখানে আমাদের বলে দিয়েছে কি, ব্যাসার্ধের দৈর্ঘ্য। আর কি, একটা বেলুন আমরা কি থাকে বলো, বেলুন আমাদের থাকে ফোলানোর আগে একরকম থাকে, ফোলানোর পর একরকম থাকে। আমরা ধরে নিই যখন বেলুনটা ফোলানো হয়নি, ফোলানোর পূর্বে এরকম,
বেলুনটা, আর ফোলানোর পর হয়েছে এরকম। তাহলে আমরা লিখে দিই ফোলানোর, ফোলানো লিখতে হবে না, শুধু পূর্বে লিখে দিই, পূর্বে, আর এটা পরে। তো পূর্বে কতটা ছিল ব্যাসার্ধ? ব্যাসার্ধ ছিল হচ্ছে 7 সেমি, আর ফোলানোর পর হচ্ছে 21 সেমি। তাহলে এখানে দিয়ে দিই 7 সেমি পূর্বে, আর এটা 21 সেমি। এবার কি বলেছে তোমাদের অঙ্কে চেয়েছে বেলুনটি পূর্বের ও পরের সমতলের ক্ষেত্রফল। জাস্ট এটা হিন্টস, তোমরা বাড়িতে করবে। তাহলে আমরা লিখবো বেলুনটির, বেলুনটির পূর্বের সমগ্র তল এর ক্ষেত্রফল ইজ টু পরের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা 5 নম্বর চলছে, 5 তো 5 নম্বর। তাহলে ইস্টু দিয়ে দিয়েছে, তাহলে আমরা একবারে লিখবো। আমাদের সূত্র তোমরা জানো সমগ্রতলের ক্ষেত্রফলের, পূর্ণ গোলকের 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার, আর মানে হচ্ছে 7। তাহলে এখানে লিখে দিই হচ্ছে 7 স্কয়ার ইজ টু 4 পাই 21, দুটোতে ব্যাসার্ধ বলা আছে, তাহলে 21 স্কয়ার। এবার কি হবে, ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে কত বেরাবে? 4 পাই এমনি কেটে যায়, পরে পরে থাকে 7/7, নিচে 21 ইন্টু 21। তাহলে এখানে কাটলে হচ্ছে 3, আর এখানে কাটলে হচ্ছে 3। তাহলে 1/9 সমান 1:9। তাহলে আমাদের এটা হচ্ছে অঙ্ক, তোমরা একটু লিখে করে নেবে, ঠিক আছে। 6 নম্বর অঙ্কটাতে বলেছে একটি অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2.7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে আমরা বলেছিলাম অর্ধ গোলাকৃতি বা যদি বাটি হয়, তো বাটিটার একটা মুখ খোলাই থাকবে, তাই তো? তাহলে নাহলে সেটা আবার বাটি কি করে হবে? তাই আমরা ছবিটা এঁকে নিই। এবার এর কি বলেছে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে। দেখো ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, কিন্তু ব্যাসের দৈর্ঘ্য ধরে নিলে হবে না, আমাদের ব্যাসার্ধ ধরতে হবে, কেননা ব্যাসার্ধ দিয়েই সমস্ত সূত্র লেখা আছে। তাহলে ধরি একক কি বলেছে এখানে, সেন্টিমিটার। ধরি, কত নম্বর অঙ্ক? 6, তাই তো। ধরি অর্ধ গোলাকার বাটির বা অর্ধবৃত্তাকার বাটির ব্যাসার্ধ কত? সমান আর সেমি। ওকে, আচ্ছা। তাহলে অর্ধবৃত্তাকার বাটি তৈরি করতে কতটা পাত লেগেছে? 127 পূর্ণ 2.7। তাহলে তারা আমরা কি করি, তাহলে অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে আমরাও বার করি কতটা পাত লেগেছে, মানে কি বাইরের ক্ষেত্রফলটা, বক্রতলের ক্ষেত্রফলটা। তাহলে অতএব অর্ধ গোলাকার বাটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর স্কয়ার হবে, 2 পাই আর স্কয়ার সেমি, তাই তো। সেমি স্কয়ার হবে কেন? বর্গক্ষেত্র মানে ক্ষেত্র, বর্গক্ষেত্র নয়, ক্ষেত্রফল সবসময় বর্গ, সেমি বা সেন্টিমিটার স্কয়ারে বেরায়। আচ্ছা, তাহলে তোমার প্রশ্নানুসারে কত বলা আছে? বাটিটি তৈরি করতে 127 পূর্ণ 2.7 বর্গ সেমি পাত লেগেছে। অতএব প্রশ্নানুসারে
টু পাই আর স্কোয়ার, মানে এটা বক্রতলের ক্ষেত্রফলটাই তো পাত, ওটা দিয়ে তো তৈরি বাটিটা, তাহলে ওটাই লেগেছে। তাহলে টু পাই আর স্কোয়ার সমান সমান 127.2-এর 7, তাই তো বলেছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে কত বেরোচ্ছে এবার দেখি ক্যালকুলেশন করে। বা 2 × 22-এর 7 ইন্টু আর স্কোয়ার সমান সমান, এখানে যদি গুণ করি তাহলে এবার হবে হচ্ছে 889 প্লাস 2 মানে 891/7 হলো। 7 7 কেটে দিলাম আমরা। এবার ওখানে কি পড়ে থাকছে, এখানে আর পড়ে থাকছে আর স্কোয়ার, এখানে পড়ে থাকছে হচ্ছে 891/2 ইন্টু 22, ঠিক আছে। যদি 2 × 22 পড়ে থাকে তাহলে এখানে যদি 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22 আর 11 সাথে এটা যদি কাটি তাহলে এখানে হবে হচ্ছে 81 হলো। বা আর সমান সমান ওইদিকে রুট করে দেবো, তাহলে 81/2 ইন্টু 2 সমান সমান, উপর থেকে 9 বেরালো, নিচ থেকে 2 বেরালো, অতএব আর সমান সমান 9/2। অতএব ব্যাসার্ধ সমান সমান 9/2 সেমি, অতএব ব্যাস সমান সমান 9/2 ইন্টু 2 সমান সমান 9 সেমি, ঠিক আছে। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। আর 7 নম্বর অঙ্কটা নিজেরাই পারবে, এটা আমার করার কিচ্ছু নেই, মানে এখানে জাস্ট সূত্র ফেলতে হবে। কি বলেছে আমি জাস্ট বলে দিচ্ছি, এখানে বোর্ডেও দেখানোর প্রয়োজন নেই। যে একটি নিরেট লোহার গোলার মানে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, ব্যাসও বলেন, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে কি সূত্র 4/3 পাই আর কিউব। আর এর মান কত, 2.1 দেওয়া আছে, 2.1 বসিয়ে দেবে, 4/3 পাই আর কিউবে আর এর জায়গায় 2.1 বসিয়ে দেবে। আচ্ছা, আর বক্রতলের ক্ষেত্রফল, ওখানেও 4 পাই আর স্কোয়ারের ফর্মুলা, 4 পাই আর স্কোয়ারে আর এর মান 2.1 বসিয়ে দেবে, দুটোই অঙ্ক হয়ে যাবে। তবে এটা আর আমি করছি না বোর্ডে, ঠিক আছে। এবার আমরা করব 8 নম্বর অঙ্ক। কি বলছে 8 নম্বর অঙ্ক, তো দাগ নম্বর দিয়ে দিই 8। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। ওই গোলক গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। দেখো এখানে দুটো জিনিস ভালো করে খেয়াল করার আছে, অঙ্কটা খুবই সোজা, কিন্তু এখানে ট্রিক্সটা হচ্ছে একটা জায়গায় ব্যাস বলে দিয়েছে আর একটা জায়গায় ব্যাসার্ধ বলা আছে। সব সময় একদম গোলকের অঙ্ক করতে গেলে ব্যাস ব্যাসার্ধ একদম শার্প মাইন্ডে শার্প চোখে এটাকে মানে আইডেন্টিফাই করবে, গুলিয়ে গেলে হবে না। যাই হোক, তো আমাদের বলেছে নিরেট একটা সীসার গোলক আছে, বড় সীসার গোলক সেটাকে গলিয়ে ছোট সীসার গোলক তৈরি করতে হবে। তো তোমার ছবিটা এঁকে নি। ছবিটা কি, ছবিটা হচ্ছে একটা এটা কত বলে দিয়েছে, বলেছে তোমার 14 সেমি ব্যাস, ব্যাস বলেছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে কত 7 সেমি। সেটা কি করে বার করছি লিখি, তাহলে লিখি নিরেট সীসার গোলকটির কত ব্যাস সমান 14 সেন্টিমিটার। অতএব নিরেট সীসার গোলকটির ব্যাসার্ধ কত হবে 14/2 সমান 7 সেমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হবে 7 সেমি, ওকে। আচ্ছা, এবার বলছে গলিয়ে ওই গোলকটিকে গলিয়ে বড় গোলকটিকে গলিয়ে 3.5 সেমি 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করে, মানে এরকম ছোট সাইজে কত ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটারের কতগুলো গোলক তৈরি করা যাবে। এর ব্যাসার্ধ বলে দিয়েছে 3.5 সেন্টিমিটার, ওকে। আচ্ছা, তাহলে
প্রথমে আমি কি করব, যে তোমার নিরেট সিসার গোলকটির আয়তন এটার বার করি। অতএব নিরেট সিসার গোলকটির আয়তন, নিরেট সিসার গোলকটির আয়তন সমান সমান কত হচ্ছে, 4/3 পাই ইন্টু আর এর কিউব, মানে 7 কিউব সেন্টিমিটার কিউব বা ঘন সেমি। আচ্ছা, নিরেট সিসার গোলকের আয়তন হলো এত বেরোলো। এবার 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কি গোলকের, একটি গোলকের মানে এর ছোটটা একটি গোলকের আয়তন, এর ব্যাসার্ধ বলা আছে তাই আমাকে আর ব্যাসার্ধ বার করতে হলো না। 4/3 পাই ইন্টু 3.5 এর কিউব সেমি কিউব। আচ্ছা, এবার কি করব, যে কটা এরকম কটা তৈরি করা যাবে, তাহলে লিখবো ধরি এক্সটি গোলক তৈরি করা যাবে। এক্সটি কোন ব্যাসার্ধের, 3.5 সেমি ব্যাসার্ধের। তাহলে 3.5 সেমি ব্যাসার্ধের একটা গোলকের আয়তন যদি 4/3 পাই ইন্টু 3.5 এর কিউব হয়, তাহলে এক্সটি গোলকের আয়তন কত। অতএব এক্সটি 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন গোলকের আয়তন কত, 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এক্সটি গোলকের আয়তন। তাহলে এটার সাথে এক্স গুণ হয়ে যাবে, এক্স ইন্টু 4/3 যা আছে সেটাই বসে যাবে পাই ইন্টু 3.5 এর কিউব সেমি কিউব। তাহলে প্রশ্নানুসারে যে এক্সটি গোলক তৈরি করা যায়, মানে টোটাল গোলক ধরে নিয়েছি এক্সটি, তাহলে এক্সটি গোলকের আয়তন সমান সমান এই বড় গোলকটার আয়তন, কেন এই বড় গোলকটা গলিয়েই এতটা এক্সটি গোলক তৈরি করা যাচ্ছে। অতএব প্রশ্নানুসারে এটার আয়তন সমান সমান বড় গোলকটির আয়তন, এক্স ইন্টু 4/3 পাই ইন্টু 3.5 এর কিউব সমান সমান 4/3 এইটা পাই ইন্টু 7 কিউব। এবার তোমাদের মনে একটা কোশ্চেন অনেকক্ষণ ধরে আসছে জানি এবং বলবেও, স্যার আপনি ক্যালকুলেশন, এই যে এগুলো ক্যালকুলেশন কেন করছেন না, এটা কিরকম কেন রেখে দিচ্ছেন। কেননা আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে, করাই যায়, ক্যালকুলেশন করেও করা যায়, কোনো অসুবিধা নেই। তোমাদের যদি মনে হয় ক্যালকুলেশন করে করতে পারো, উত্তর একই আসবে। কিন্তু যদি আমার মত নাও বা সাজেশন নাও, তাহলে আমি বলবো অবশ্যই ভাবে রেখে দেবে, কাটাকুটি করতে সুবিধা হবে, ক্যালকুলেশন তো খুবই ছোট হবে। ভুল যত ক্যালকুলেশন ছোট হবে পরীক্ষায় ভুল কম এবং নাম্বার সিউরিটি করার চান্স বেশি। তাহলে 4/3 কেটে দিলাম, পাই কেটে দিলাম, কি পড়ে থাকলো, এক্স ইন্টু 3.5 এর হোল কিউব ইজ ইকুয়াল টু 7 কিউব বা এক্স। এখানে 7 3.5, দেখো দুটোরই কিউব আছে, তাহলে আমরা কি বলতে পারি, দুটোকে হোল কিউবের মধ্যে রাখতে পারি, যেহেতু দুটোরই পাওয়ার 1 এর মধ্যে রাখতে পারি। 3.5 কে যদি আমরা 7 দিয়ে, মানে 7কে 3.5 দিয়ে কাটি, কত হবে এখানে 2, তাহলে কত বেরালো, বা x সমান সমান 2 এর কিউব। অতএব x সমান সমান 8। অতএব কটি গোলক তৈরি করা যাবে, 3.5 ব্যাসার্ধ বিশিষ্ট 8টি গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, ওকে।